নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা হয়ে গেল তার প্রত্যেকটা শিফটের অঙ্কের অ্যানালিসিসগুলো করছিলাম। তো আজকে আমাদের হচ্ছে 7 নম্বর ক্লাস, যেখানে 13/6/2025 শিফট 2 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে এনটিপিসির CBT2, আন্ডার গ্র্যাজুয়েট, রেলওয়ের গ্রুপ ডি সমস্ত পরীক্ষাতে খুবই হেল্পফুল হবে। কারণ রিসেন্ট রেলওয়ের কোশ্চেন সেইগুলোই আপকামিং এক্সামগুলোতে পুরোপুরি রিপিট আসবে এবং কিছু ফিগার চেঞ্জ করে দিয়ে প্রশ্নগুলো আসবে। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। A boat travels 14 kilometer upstream in 14 hours and 171 kilometer downstream in 9 hours. What is the speed of the boat in still water? অর্থাৎ স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে একটা নৌকা 14 ঘন্টায় 14 কিলোমিটার যাচ্ছে, আর যখন স্রোতের অনুকূলে যাচ্ছে অর্থাৎ বিপরীত দিকে 9 ঘন্টায় 171 কিলোমিটার যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা করি আপস্ট্রিম। আপস্ট্রিম স্পিড, আপস্ট্রিম ইজিক্যাল টু কি? আপস্ট্রিম স্পিড হচ্ছে কি, আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স বলেছে 14 কিলোমিটার বাই 14, তাহলে 14 কে 14 দিয়ে ভাগ করলে 1 কিলোমিটার/আওয়ার। আর ডাউনস্ট্রিম স্পিড কি হয়ে গেল? ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 171 তার স্পিড, আর টাইমটা হচ্ছে 9। তাহলে 171 কে 9 দিয়ে ভাগ করি, 9 9 কে 9, 9 9 81, 19। তাহলে আমাকে বের করতে বলেছে বোটের স্পিড। তাহলে বোটের স্পিড বের করতে গেলে কি করতে হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, অর্থাৎ 19+1/2, 19+1/2, 20/2 মানে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। এটা রাইট অ্যান্সার হবে অপশন 4। আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা। খুবই সহজ একটা প্রশ্ন স্ট্রিম থেকে দিয়েছে। নেক্সট কোশ্চেন 2 নম্বর কি বলেছে? এ ট্যাপ ফিলস এ সিস্টার্ন ইন 18 আওয়ার্স, অ্যানাদার ট্যাপ এমপ্টিজ দ্য ফুল ট্যাঙ্ক ইন 24 আওয়ার্স। একটা একটা ট্যাপ 18 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করে, আরেকটি ট্যাঙ্ক 24 ঘন্টায় সম্পূর্ণ ট্যাঙ্কটা খালি করে। যদি ট্যাঙ্কটি প্রথমে খালি থাকে এবং ট্যাঙ্ক দুটি একসাথে খোলা থাকে, তাহলে ট্যাঙ্কের 3/4 পূরণ করতে কত সময় লাগবে? এই একই টাইপের প্রশ্ন আগের যদি 6টা শিফট করে থাকি 6টা শিফটে দিয়েছিল, এখানেও দিয়েছে। তো এটার জন্য শর্টকাট ফর্মুলা বলেছিলাম x × y/x - y। এখানে প্লাস হবে যদি দুটোই ভর্তি করে, এখানে মাইনাস হবে যদি একটা ভর্তি করে একটা খালি করে। তাহলে এখানে 18 ঘন্টায় ভর্তি করছে, 24 ঘন্টায় খালি করছে, তাহলে তাদের ডিফারেন্স কত? বিয়োগ করলে 24 থেকে 18 বাদ দিলে 6 ইন্টু কত? ফুল নয়, 3/4 অফ দ্য ট্যাঙ্ক, 3/4 অফ দ্য ট্যাঙ্ক, তাহলে ইন্টু 3/4 করে দাও। তাহলে এটা যদি কাটাকুটি করি, 3 দুগুণে 6, 4 6 24, 3 দুগুণে 6, 3 8 54, 54 মিনিটস। এটা রাইট আনসার হবে অপশন 3। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন। দ্য মার্ক প্রাইস অফ এ ওয়ার্ড্রপ ইজ 668, হুইচ ইজ 22% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। এই অ্যাবভ দ্য কস্ট প্রাইস যদি বলে, তার মানে সিপিটাকে ধরে নিতে হবে। সিপি যদি আমরা 100 ধরে নিই, তাহলে মার্ক প্রাইস হবে 122। তারপরে ইফ দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ 7%, যদি প্রফিট 7% হয় তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? এই ধরনের অঙ্কতে সবসময় একটা চার্ট করে নিতে হবে, কস্ট প্রাইস, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি 100 হয়, মার্ক প্রাইস বলেছে 22% বেশি, অর্থাৎ 122 হবে। আর এখানে কি বলেছে? দ্য প্রফিট পার্সেন্ট ইজ 7%, প্রফিট হচ্ছে 7%। প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপরে করে। কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 107। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে ডিসকাউন্ট কত। ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে দেয়। এখানে এই ভ্যালুটা কোনো কাজেই লাগবে না, বা কাজে লাগালেও হবে, না লাগালেও হবে। তাহলে এক্ষেত্রে 122 থেকে 107 কত হচ্ছে? 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে 1, 115। তাহলে 15/122 ইন্টু 100। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত বেরোবে? এটা ক্যালকুলেশন করলে 12.30%। 12.30%। এই ক্যালকুলেশনটা করে নিতে পারবে আশা করি। পরবর্তীকালে আজ সবগুলো অঙ্ক ঝড়ের গতিতে করব, ফটাফট করব, বেশি সময় নেব না। A cistern has a hole in the bottom through which the water is leaking. পাইপলাইন সিস্টেমের দুটো অঙ্ক দিচ্ছি, আগে একটা সলভ করলাম আর এই একটা। বলছে একটা জলাধারের নিচে একটা হোল রয়েছে যার মধ্যে দিয়ে জল বেরিয়ে যায়। এ ট্যাপ ক্যান ফিল ইন সিস্টেম ইন 8 আওয়ার্স। একটা পাইপ দিয়ে 8 ঘন্টায় ট্যাঙ্কটি পূরণ করতে পারে। অ্যান্ড দ্য হোল ইন দ্য বটম ক্যান এমটি দ্য ফুললি সিস্টেম ইন 10 আওয়ার্স। এবং নিচে একটা ওই হোলটা যেটা রয়েছে সেটার জন্য পুরো ট্যাঙ্কটা খালি করতে 10 ঘন্টা সময় লাগছে। ইফ বোথ দ্য ট্যাপ অ্যান্ড দ্য হোল আর ওপেন, যদি ওই ট্যাপটাকেও ওপেন থাকে এবং নিচে যে হোলটা রয়েছে সেটাও যদি খুলে যায়, তাহলে হোয়াট উইল বি দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য ফিল এমটি সিস্টেম। অঙ্কটা দেখতেই বড়, কিন্তু আমাদের যে প্রসেস সেই শর্টকাট দিয়ে হয়ে যাবে, x × y/x - y।
তাহলে ভর্তি করে কতক্ষণে 8 ঘন্টাতে, তাহলে 8 ইন্টু খালি করে কতক্ষণে 10-এ, তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত 2, এটা কাটাকুটি করলে 5 দুগুণে 10, 5 8 40, তাহলে 40 মিনিট 40 ঘন্টা হবে, এটা রাইট আনসার অপশন 3। এরপরে নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, if the sum of three numbers a b and c is 5, the sum of the products of two number at a is -2। এই প্রশ্নটা মিসিং রয়েছে এখানে, ঠিক আছে, প্রশ্নটা মিসিং রয়েছে, তো এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম কারণ এটা প্রশ্নটার মধ্যে কিছু একটা মিসিং রয়েছে প্রশ্নটা। এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, the three numbers are in the ratio 2:1:5 and their LCM is 5380, তাহলে HCF কি হবে? HCF বের করার শর্টকাট নিয়ম বলেছে কি, আগের শিফটে এই টাইপের অঙ্কগুলো ছিল, LCM কে ভাগ করে দেবো তাদের রেশিওর প্রোডাক্ট গুণফল দিয়ে, HCF = LCM বাই তাদের প্রোডাক্টের গুণফল। তাহলে কিভাবে করব, HCF LCM হচ্ছে কত 5380 আর তাদের প্রোডাক্টের গুণফল কত, এই দুটো গুণ করে দাও, 2 1 2, 5 2 10, তাহলে 10 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 0 0 কেটে যাবে, 538 হবে, এটা রাইট আনসার। সেম জিনিস যদি LCM বের করতে দিত তাহলে HCF এর সাথে ওই প্রোডাক্ট গুলোকে গুণ করে দিতাম। ওকে, এই রেশিও দিয়ে একটা করে প্রত্যেক শিফটে আসছে। দুটো ব্যাগ আর 11টা পেনের দাম হচ্ছে 505 টাকা, whereas 10 bags and 10 pens together cost 1310, cost of the 8 bags। তাহলে দুটো ব্যাগ রয়েছে প্লাস 11টা পেন রয়েছে, দুজনের প্রাইস হচ্ছে 505 টাকা, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। তারপর whereas এখানে কি বলেছে 10 bags, 10টা ব্যাগ আছে প্লাস 10টা ব্যাগ রয়েছে, 10টা পেন রয়েছে, সবগুলোর প্রাইস হচ্ছে 1310 টাকা, এটা 2 নম্বর ইকুয়েশন হয়ে গেল। আমাদের জিজ্ঞাসা করেছে cost of 8 bags exists the cost of 8 bags exists the cost of 8 pens। এই exist মানে হচ্ছে কত বেশি, 8টা ব্যাগের দাম 8টা পেনের থেকে কত বেশি হবে, এটা আমাদের জিজ্ঞাসা করেছে। তার মানে ব্যাগেরটাও প্রয়োজন, পেনেরটাও প্রয়োজন, এখান থেকে ব্যাগ আর পেন দুটোকে বের করতে হবে। মনে করো যে কোনো একটাকে ইকুয়াল করে কাটাকুটি করে দিচ্ছি, এখানে 10টা বি আছে, এখানে 10টা বি করতে হবে, তাহলে এটার সাথে কত গুণ করবো 5, তা 5 যদি গুণ করি তাহলে এটা কত হবে, 5 দুগুণে 10 বি প্লাস 5 11 55 বি ইকুয়ালস টু, এটা উপরে লিখে দিচ্ছি, 5 দুগুণে 10 10 বি প্লাস 5 11 55 পি ইকুয়ালস টু 5 5 25 5 5 25। এবার এটাকে আমাদের বিয়োগ করতে হবে, যদি প্লাস থাকে প্লাসের জন্য এখানে মাইনাস করব, প্লাস থাকলে মাইনাস করব, প্লাস থাকলে মাইনাস করব, তাহলে এটা পুরোপুরি কেটে যাবে। তাহলে 55 থেকে যদি 10 বাদ দিই তাহলে 45 পেন ইকুয়ালস টু 25 25 থেকে এটা বাদ দিলে হবে 5, 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 3 বাদ দিলে 2, 1 1215। তাহলে পেনের প্রাইস কত হবে, 1215কে 45 দিয়ে ভাগ করব, 5 দিয়ে করে দিই, 5 দিয়ে যদি করি 5 9 45, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, এটা যদি করি 3 3 9, এটা 3 4 5 6 7, 3 4 5 6 7, 5 দুগুণে 10 2, 4 5 20, 4 5 20, 3 5 15, 4 3 7 8 9, এবার যাবে 3 দিয়ে যদি কাটাকুটি করি 3 8 24, 3 8 24, 3 1 3, তাহলে এটা পেনে বেরোচ্ছে কত 21, তো 3 3 9, এটা যদি কাটাকুটি করি 5 9 45, 5 দিয়ে 3 5 15, 5 হাতে 1, 4 5 20 রাখে 21, 1 হাতে 2, 5 দুগুণে 10 12। তাহলে এবার এটাকে 3 দিয়ে কাটাকুটি করলে 3 9 দিয়ে 3 3 9, আর এটা 3 দিয়ে 3, তাহলে 3 7 81, তাহলে 27 হয়ে গেল। পেনের ভ্যালু বেরোলো 27। এবার যে কোনো একটা জায়গায় মান বসিয়ে দিতে হবে, কোথায় মানটা বসাবো, সাপোজ এটাতে না মানটা বসালে খুব সহজ হবে, যেমন 10b প্লাস 10p মানে 10 ইন্টু পি 27 ইকুয়ালস টু 1310, দুটোর মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে মান বসালেই হলো। এটাতে 10 10 রয়েছে, অনেক ইজি হবে, সেই জন্য এটাতে বসাচ্ছি 10b ইকুয়ালস টু 1310 মাইনাস 270, তাহলে বি এর মান কত হবে, 10 দিয়ে ভাগ করে দেবো যা বেরোবে, তাহলে 0, 11 থেকে 7 বাদ দিলে কত হয় 4, হাতে 1, 1040 কে 10 দিয়ে ভাগ করলে এটা হবে 104, 104। আমাকে জিজ্ঞাসা করেছে 8টা ব্যাগ আর 1টা পেন, এখান থেকে যদি 8 কমন নিয়ে নিই, 8 যদি কমন নিয়ে নিই তাহলে ব্যাগের প্রাইস কত 104 আর পেনের প্রাইস কত 27, এটা কত হচ্ছে 0, 11 থেকে 7 বাদ দিলে 7,
4 হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0, 1, 104, 104 ঠিক বেরোলো। 270, এটা কত হচ্ছে 8 ইন্টু 14 থেকে 7 বাদ দিলে 8, 7 7 14 হাতে 1, 2 আর 1 3, 2 আর 1 3, 77, 7 8 56, কোথায় ভুল হয়েছে এটার? 104 থেকে 27 মাইনাস করলে এটা 7 7 14 4 হাতে 1, 7 8 9 10, ঠিকই আছে। এটা গুণ করলে কত হচ্ছে 7 8 56, 6, এই তো চলে এসেছে তো 7 8 56, লাস্টে 6, অপশন সি, অপশন সি 3 হবে উত্তর। 7 8 56, 6 হাতে 5, 7 8 56 আর 5 61, 61। ওকে, অঙ্কটা একটু ক্যালকুলেটিভ রয়েছে, জাস্ট একটু বড়। তারপরে দেখো নেক্সট অঙ্ক 10 নম্বর বলছে দ্য অ্যাভারেজ অফ 36 নাম্বার ইজ 45 ইফ টু নাম্বার 37 and 53 আর ডিকার্ডেড। ডিকার্ডেড মানে কি? ডিকার্ডেড মানে বাদ দেওয়া হয়ে গেল, ডিকার্ডেড মানে বাদ দেওয়া হয়ে গেল। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেনিং নাম্বার, তাহলে বাকি নাম্বারের অ্যাভারেজ কত? প্রথমে 36টা নাম্বারের অ্যাভারেজ ছিল 45, প্রথমে 36টা নাম্বারের অ্যাভারেজ ছিল 45, সেখান থেকে তাহলে এটা আমাকে অ্যাভারেজ থেকে সাম পেয়ে গেলাম, মানে নাম্বারে চলে এলো। সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কত 37 আর 53, 37 আর 53 যদি যোগ করি কত হবে 90, 90 যদি বিয়োগ করে দিই এখান থেকে তাহলে কি হবে, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে 45 কমন নিয়ে নাও, তাহলে 36 মাইনাস 45 দুগুণে 90, তাহলে 45 ইন্টু 36 থেকে 2 বাদ দিলে 34। এবার আমাকে বলেছে বাকি নাম্বারের অ্যাভারেজ কত হবে, বাকি নাম্বার তো এইটা 45 ইন্টু 34, তাহলে আমার 36টা নাম্বার ছিল, দুটোকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কটা নাম্বার হলো 45 ইন্টু 34, 36টা নাম্বার ছিল, দুটো বাদ গেল, তাহলে 34 দিয়ে ভাগ হবে, 34 34 যদি কেটে যায় 45 হবে এটা রাইট আনসার, 45 হবে এটা রাইট আনসার। The mean proportional between 13 plus root 8 root 5 and 10 minus 2 root 5, এটার mean proportional কি হবে? mean proportional MP হচ্ছে কি root AB, root AB, অর্থাৎ এখানে কি হবে root A মানে হলো 13 plus 8 root 5 into 10 minus 2 root 5। প্লেন এইগুলো যখন দেবে দেখে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সিম্পলি গুণ করো, উত্তর বেরিয়ে চলে আসবে। কি করে গুণ করব? এই 13-র সাথে আগে পুরো ব্র্যাকেটটা গুণ হবে, তাহলে 13 আর 10 গুণ করলে 130 মাইনাস 13 দুগুণে 26 রুট 5, তারপরে প্লাস 8 দিয়ে যদি গুণ করি 8 10 80 রুট 5, তারপর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 16 ইন্টু রুট 5 গুণ করলে 5 হয়। এই জায়গাটাও খেয়াল রাখতে হবে, রুট 5 এর সাথে রুট 5 গুণ করলে 5 হয়। এবার কি করব, তাহলে 130 আর এখানে 5 এবং 80, 130 থেকে যদি 80 বিয়োগ করে দিই তাহলে হবে 50, রুট 50 দেখো কোন অপশনে রয়েছে, অপশন ডিতে রয়েছে। আর যদি 26 রুট 5 থেকে 80 রুট 5 যদি বিয়োগ করে দিই তাহলে এটা কত হবে 50 54 54 রুট 5, 54 আর 6 দিলে 60 80, তাহলে 50 প্লাস এটা কত রয়েছে, অপশন 4 এ রয়েছে রুট 50 প্লাস 54 রুট 5। 10 নম্বর প্রশ্ন, if both of the quadratic equation x square plus 3x plus 2 is equal to 0 and are also roots of the another quadratic equation ax square plus bx plus c equals to 0, then which of the following must be true? এর আগে যেটা থাকবে এখানেও তাই হবে, এখানে 3 রয়েছে তাহলে b এর মান 3 হবে, c এর মান যা আছে c এর মান তাই হবে, অর্থাৎ এটা যা হবে এটা তার মাল্টিপল হবে। একমাত্র অপশন 4 এ রয়েছে x square plus bx plus c must be a multiple of x square plus 3x plus 2, মাল্টিপল হবে এটা উত্তর, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন 11, if the 8 digit number 314 এত is divisible by 9, 8 ডিজিট নাম্বার 9 দিয়ে ভাগ গেলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, p এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? তাহলে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়ে ভাগ করছি, 9 যদি নিচে লিখি তাহলে 9 যদি নিচে লিখি তাহলে কি হবে 9 9 কেটে যাবে, 9 কেটে যাবে, ডিজিটাল সাম 5 আর 4 এ 9 কেটে যাবে, তাহলে কত পড়লো 3 3 আর একে 4 4 আর 2 6, তাহলে 6 সাথে কত যোগ করলে, 6 সাথে কত যোগ করলে সেটা 9 দিয়ে ভাগ যাবে, 9 9 5 আর 4 9, 3 4 5 6 7 8 9,
ঠিক আছে, এমনি নর্মাল ভাবেই করি। 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 3 দিয়ে ভাগ করার নিয়ম যায়, সেটাই 9 দিয়ে ভাগ করার নিয়ম। অর্থাৎ যে সমস্ত ডিজিট গুলো রয়েছে সবগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 3 দিয়ে ভাগ যাবে, যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে 9 দিয়ে ভাগ যাবে। যদি যোগ করি 3 আর 4, 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 5 15, 15 আর 9, 15 আর 9 24, 24 আর 9 কত হয়? 24 আর 9 33, 33 এর সাথে কত যোগ করলে তাহলে এটা গেল 33 প্লাস পি। 33 এর জায়গায় পি এর জায়গায় কত বসালে সেটা পুরোপুরি 9 দিয়ে ভাগ যাবে। তা 9 দিয়ে ভাগ করার নিয়ম 4 9 36, তাহলে এটাকে 36 হতে হবে। পি এর জায়গায় কত বসাবো? 36 হতে গেলে 3 বসাবো। 4 9 36, তাহলে রাইট আনসার 3 হচ্ছে। এটা রাইট আনসার 3 হচ্ছে। ওকে, নেক্সট দেখো, ডিজিটাল সাম দিয়ে হয়ে যাচ্ছিল। দ্য ভলিউম অফ এ কিউব ইচ অফ হুজ এজ ইজ 42 মিটার। ডিজিটাল সাম বের করতে বলে, ভলিউম অফ এ কিউব, কিউবের ভলিউম বের করতে বলেছে। ভলিউম বের করার সূত্র কি? কিউবের ভলিউম বের করার সূত্র এ কিউব। তাহলে এ প্রত্যেকটা এ বাহুর মান বলে দিচ্ছে এ 42, তাহলে 42 এর যদি কিউব করি লাস্টে 2 রয়েছে, 2 এর কিউব কত? 2 এর কিউব হচ্ছে 8, 2 এর কিউব 8। দেখো সবকটা অপশনে ইউনিট ডিজিট আলাদা আছে, এটা 6, এটা 3, এটা 9, এটা 8, তাহলে এটা রাইট আনসার হবে 4 নম্বর। পুরোটা সলভ করার দরকারই নেই। A shopkeeper expects a gain of 34% on his cost price. If in a week his sales proceeds were 3417, what was his profit? একজন দোকানদার তার ক্রয় মূল্যের উপর 34% লাভ আশা করেন। যদি এক সপ্তাহে তার বিক্রয় আয় 3417 টাকা হয় তাহলে তার লাভ কত ছিল? তাহলে মনে করো গেন 34%, মানে কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 134। তাহলে এটাকে যদি রেশিওতে কাটাকুটি করি 50:6 দুগুণে 12, 7 দুগুণে 14, 67। এই যে বিক্রি করছে 67 ইউনিট, সেই 67 ইউনিটের ভ্যালুই বলে দিয়েছে আমাদেরকে 3417। তাহলে হোয়াট ইজ হিজ প্রফিট বের করতে বলেছে। প্রফিট মানে 50-এর ভ্যালু বের করতে পারি, অথবা এখান থেকে যেটা বিয়োগ করে হচ্ছে কত, 50 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস কত টাকা হচ্ছে? 67, তাহলে কত টাকা প্রফিট করছে? 17 টাকা। তাহলে 17 ইউনিটের ভ্যালু কত হবে? 3417 বাই 6 ইউনিট, একের ভ্যালু হচ্ছে 6 দিয়ে ভাগ করব ইন্টু 17। তাহলে এটা 6 দিয়ে কাটাকুটি যদি করি 5 6 30, 4 40, 6 8 কে 48, 6 7 কে 42, 5 6 30, 6 7 কে 42 বেশি হতে 5 6 30, তাহলে হচ্ছে 30, এটা 11, 117। 17 কে কত দিয়ে গেলে 117 যাবে? 117 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 6 কে 6, 5 7, 5 57, এটা পুরোপুরি যাচ্ছে না তো, 50, 5 6 30, 30 এ 4 41, 41, 3417ই তো বলেছে। 50 বা 17 একই ব্যাপার। তাহলে এটা যদি কাটাকুটি করি কত দিয়ে করলে লাস্টে 7 আসবে? 6 এর ঘরের মাল্টিপল। ও সরি, এটা 67 আছে, 67 ইউনিট, 67 ইউনিট আছে এটা। 67 যদি ইউনিট হয়, এটা কাটাকুটি করলে কত হবে? তাহলে এটা হচ্ছে 17-এর ভ্যালু কত হবে? এটা যদি কাটাকুটি করি 7 1 কে 7, লাস্টে 51, তাহলে এটা যদি গুণ করি 7 1 কে 7, এটাও লাস্টে 7 আসবে, তাহলে একমাত্র লাস্টে 7, এটা রয়েছে 867 হবে রাইট আনসার। 67 বা 134 ইউনিটের ভ্যালু 3417, 1 ইউনিটের ভ্যালু 3417 বাই 67। তুমি আলাদা করে যদি সিপি বের করে 50-এর ভ্যালু কত বেরোলো সেটা থেকে আবার এটা মাইনাস করতে হবে, সেই জন্য একেবারে এটাকে মাইনাস করে দিলাম। ওকে, এরপরে 14 নম্বর প্রশ্ন। যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওটা লাইক করবে আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এটাই রিকোয়েস্ট। When the difference between the compound interest compounded annually and simple interest for 3 years is 186 at 10% interest per annum. এখানে আগের দিনের একটা প্রশ্ন দিয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স দিয়েছিল, কিন্তু এখানে কত বছরের ডিফারেন্স বলেছে? 3 বছরের ডিফারেন্স বলেছে। তাহলে কিভাবে বের করব আমরা? 10% যদি হয়, 10% মানে হচ্ছে 10/100, তার মানে 1/10। 10 যদি প্রিন্সিপাল হয়, 1 হচ্ছে ইন্টারেস্ট, তাই 10-এর সাথে 1 যোগ করে দিলে 11/10 হলো প্রথম বছরের, এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এটা 3 বছর বলেছে, 3 বছরে কত হবে? এটা কিউব করে দেবো, 11-এর কিউব 1331 আর 10-এর কিউব
1000 যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এইভাবেও করবো, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। প্রিন্সিপাল যদি 10 হয়, অ্যামাউন্ট হচ্ছে 11, এটা এক বছরের, দ্বিতীয় বছরের 10 11, তৃতীয় বছরের 10 11। তাহলে যদি গুণ করি 10 কিউব হচ্ছে 1000, 11 কিউব 1331, 1331, এইভাবেও এটাকে করতে পারো। ওকে, এবার আমাকে কি বলেছে, তাহলে এইখানে এই অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপালটা বাদ দিই তাহলে সিআই পেয়ে যাবো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 331। 331 হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর আমাকে কি বের করতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলেছে, তাহলে এসআই বের করতে হবে। এসআই ইজ ইকুয়াল টু কি পিআরটি বাই 100। প্রিন্সিপাল হচ্ছে কত 1000, রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম কত 3 বছর, তাহলে 3 ইন্টু 10/100 বা 3 10 30%, 30/100, 0 0 0 0, তাহলে এটা 3 100 300। তাহলে সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে গেল 300, কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে গেল 331। তাহলে সিআই মাইনাস এসআই ডিফারেন্স কত হলো 331 থেকে যদি 300 বাদ দিয়ে দিই তাহলে হবে 31 ইউনিট। সেই 31 ইউনিটের ভ্যালুই আমাকে প্রশ্নে বলে দিচ্ছে 186। তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে বলেছে, অর্থাৎ 1000 এর ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু কত, 8 একে 8, 3 8 কে 24, না 186, সরি এটা 186 বলেছে, 186। তাহলে 6 কে 6, 3 6 18, তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে বলেছে, নিচেরটা সবসময় প্রিন্সিপাল, ওপরেরটা অ্যামাউন্ট। 1000 এর ভ্যালু হচ্ছে 6000। অপশন 2 হবে রাইট আনসার। খুব ভালো অঙ্ক এবং বেস্ট অ্যাপ্রোচে করালাম রেশিও মেথডে। ইভালুয়েট, এটা ইভালুয়েট করতে বলেছে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। 3 3 90, 3 3 90, সেই 90 থেকে যদি 30 বাদ যায় তাহলে 3 3 90, 30 সেখান থেকে 30 বাদ দিলে কত হবে -60, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সেই প্লাস 60 এর সাথে 30 যোগ হয়ে গেল কত 90, সেই 90 থেকে আবার যদি 30 বাদ দিলি তাহলে -60, মাইনাসে মাইনাসে প্লাস, 60 আর 30 90, 90 হবে এটা রাইট আনসার। 16 নম্বর প্রশ্ন, মোহন bought 51 books at 1120 per book from non-shop and 48 books at 900 per book from another. What is the average price rounded to 2 decimal place he paid per book? तो ऑप्शन देख रहा है ना विनोद, क्या है ऑप्शन देखो, 0.333, মানে এমন দিয়েছে অপশনটা পুরোটা সলভ করতে হবে, পুরোটা পুরো 108.33, 100.33 একদম নিখুঁত ভাবে দিয়েছে। আমি কিভাবে করতে হবে বলে দিচ্ছি একটা, তারপরে সলভ ক্যালকুলেশন নিজেরা করে নেবে। টোটাল 51টা বুক রয়েছে যার দাম হচ্ছে 1120টা, আর একটা 48 বুক রয়েছে, এটাকে কাটাকুটি করে সামান্য ছোট করে নিলাম। ছোট করে কি করে করবো, 3 দিয়ে, 3 16 48, আর এটা হচ্ছে 3 17 58। তাহলে এই 17-এর সাথে 17টা বুক রয়েছে কত 1120টা, তাহলে 17 ইন্টু 1120, আর 16টা বুক কতগুলো রয়েছে 900। ব্যাস এটাই করতে হবে। 17টা বুকের দাম 1120 টাকা প্লাস 16টা বুকের দাম 900, টোটাল কতগুলো বুক হলো 17টা প্লাস 16টা, এটা যোগ করে এটা গুণ করে ক্যালকুলেশন করে দেবে। পুরো এটা করে দেখতে হবে যে কোনটা কি আসে, অথবা ডিজিটাল সামের কনসেপ্ট যদি লাগাতে পারো, ডিজিটাল সামের কনসেপ্ট দিয়ে চলে আসে, হয়ে যাবে। আমি নেক্সট অঙ্কে চলে যাই। এটা তোমরা, এটা তোমাদের কাজ দিলাম, এটার হোমওয়ার্ক দিলাম, যেটা তুমি কমেন্ট সেকশনে করে জানাবে। যারা এই পর্যন্ত অঙ্ক করছে, এত দূর এসেছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কত উত্তর হলো। ওকে, আমি চেক করে দেবো। এরপরে হোয়াট ইজ দ্য থার্ড প্রপোর্শনাল, থার্ড প্রপোর্শনাল বের করতে দিয়েছে। তাহলে থার্ড প্রপোর্শনাল যদি এ বি সি তিনটে প্রপোর্শনাল থাকে তাহলে কি হয়, a is to b, double is to b is to c। তাহলে থার্ড প্রপোর্শনাল a বাই b ইজ ইকুয়াল টু b বাই c, তাহলে b স্কোয়ার ইজ ইকুয়াল টু ac। থার্ড প্রপোর্শনাল বের করার নিয়ম হচ্ছে b ইজ ইকুয়াল টু রুট ac, অর্থাৎ মিন যেভাবে বের করি, মিন বের করার যে ফর্মুলা, মিন বের করার ফর্মুলা দিয়ে থার্ড প্রপোর্শনাল বেরিয়ে যাবে। তাহলে এই দুজনে থার্ড প্রপোর্শনাল বা মিড প্রপোর্শনাল যাই বলুন না কেন, কি হবে 6x স্কোয়ার ইন্টু 18xy, 18xy, 6x স্কোয়ার and 18xy। অপশনে তো শুধু y আছে, x এর তো কোনো, প্রশ্নটা কি ভুল টোকা হয়েছে? 6x স্কোয়ার এবং 18xy তৃতীয় অনুপাত কত? এখানে তো x এর স্কোয়ার আছে, এখানে x এর সাথে y বার আছে, কিন্তু অপশনে সব y স্কোয়ার আছে, x টা নেই। x, ঠিক আছে, এটা
মার্ক করে রাখলাম। এটা তো দেখিয়ে দিলাম, যদি তোমার এখানে যাই ফিগার থাকুক না কেন থার্ড প্রপোর্শনাল বের করতে বলেছে, রুট এবি করে দেবে। অর্থাৎ এই যে সি যদি থার্ড প্রপোর্শনাল হয় তাহলে এ বাই বি ইজিক্যাল টু বি বাই সি। বুঝে গেল? প্রসেসটা আমাদের, প্রসেসটা জানতে হবে, প্রসেসটা জানলেই হয়ে যাবে। এ বি সি এন্ড এক্স ওয়াই জেড আর টু কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। কনগ্রুয়েন্ট মানে হচ্ছে, কনগ্রুয়েন্ট মানে হচ্ছে সর্বসমতা। সর্বসমতা মানে এর এ কোণ যা হবে, এর এক্স এর কোণ তাই হবে, এর বি কোণ যা হবে, এর ওয়াই কোণ তাই হবে, সি কোণ যা হবে, জেড কোণ তাই হবে। যদি এ বি সি 2 4 4 4 বলে তাহলে এক্স আর জেড কত হবে? এক্স আর জেড বের করতে বলেছে, তাহলে এ মানে হচ্ছে কত 2, তাহলে এক্স এর মান কত হবে 2, বি এর মান মানে কত 4, তাহলে ওয়াই এর মান হবে কত? ওয়াই এর মান হবে 4। এখানে জেড বের করতে বলেছে, তাহলে এখানে সি, এর সি মানে এর জেড, তাহলে সি এর মান যদি 4 হয় তাহলে জেড এর মান কত হবে 4, তাহলে 4 আর 2 6 ইউনিট, 6 ইউনিট। এবার আমাদের এখানে টোটাল কত হচ্ছে? 4 আর 2 6 আর 4 10, 10 ইউনিটের ভ্যালু হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 18। তাহলে আমার কত? 6 ইউনিটের ভ্যালু কত? 6 18 90, 90 ডিগ্রি, সরি 108 ডিগ্রি, 108 ডিগ্রি। তাহলে এটা রাইট আনসার হবে অপশন 3। ছবিটা এঁকে দিচ্ছি এখানে। এটা এ বি সি ত্রিভুজ, দুটো ত্রিভুজ একই রকম দেখতে হবে, একই রকম সাইজ হবে, একই রকম পেরিমিটার হবে, সব যদি সেম থাকে তবে সেটাকে আমরা বলবো কনগ্রুয়েন্ট। তাহলে এটা অ্যাঙ্গেল এ যদি হয়, এটা কত 2, এটা হচ্ছে বি 4, এটা হচ্ছে 4, তাহলে এটা এ হলে, সরি এটা তো নামটা এক্স ওয়াই জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। যদি এ 2 হয় তাহলে এক্স ও 2 হবে, বি যদি 4 হয় তাহলে ওয়াই ও 4 হবে, এই কোণটা 4 হলে এই কোণটা 4 হবে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে এক্স আর জেড, তাহলে 4 আর 2 6, এটা 6 ইউনিট। তাহলে সবকটা যোগফল হচ্ছে 180, 6 ভ্যালু কত হবে? আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে দেখো, সিম্পলিফাই। এটা একটা সিম্পলিফাই দিয়েছে, প্রত্যেকটা শিফটে এরকম একটা করে প্রশ্ন আসছে। আশা করি যদি আগের ভিডিওগুলো দেখে থাকো এটা উড়িয়ে দিতে পারবে। যেমন রুট 24 আগের দিন বের করা শিখালাম, কত? √2409, মানে লাস্টে 1 রয়েছে, 1 থাকলে কি হয়? হয় 1 হবে, নয় 9 হবে, 49 স্কোয়ার। আবার আবার বলে দিচ্ছি 2401, লাস্টে 1 রয়েছে, লাস্টে 1 থাকলে আমার 1 এর স্কোয়ার করলে 1 আসবে, আর লাস্টে 9 যদি থাকে 9 এর স্কোয়ার করলে 1 আসবে, 9 9 81। তা শেষ দুটো ডিজিট বাদ দিতে হয়। 24 কার কার মধ্যে পড়ছে? 4 এর স্কোয়ার 16 আর 5 এর স্কোয়ার 25, এই দুজনের মধ্যে 24 এর ভ্যালুটা পড়ছে। সবসময় ছোট ভ্যালুটা নিতে হয়, 4 আর 4। এবার এই 4 5 20, 20 থেকে 24 বড়, সেই জন্য আমরা বড়টা নেব উত্তর, তাহলে বড় হবে আনসার। তাহলে 7 এর স্কোয়ার মানে 7 ইন্টু 7, আর 7 এর কিউব 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে √49 মানে কি? √7 ইন্টু 7, তাহলে একটা 7 বেরিয়ে এলো। তারপর √2409 মানে কত? √49 ইন্টু 49, 49 স্কোয়ার 2401, তাহলে একটা 49 বেরিয়ে এলো। তাহলে 7 7 কে 49, আর এই 7 এর সাথে 7 কেটে গেল, তাহলে 7 7 কে 49 হবে, এটা রাইট আনসার। 49 হবে এটা রাইট আনসার। 20 নম্বর প্রশ্ন, এ ম্যান স্পেন্ড 30% of his monthly salary on house rent. If every month he also spend ₹751 on conveyance and 8481 on grocery and saves the remaining 715, his monthly salary কি হবে? একটা মানুষের ইনকাম যদি 100 হয়, আর খরচ স্পেন্ড কত বলেছে? স্পেন্ড 30, তাহলে 100 থেকে যদি 30 বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? সেভিংস। সেভিংস কত পাবো? 70। 130 70, তাহলে 130 70, এটা মনে করো 10:3:7, তাহলে সেভিংস হচ্ছে 7 ইউনিট। আর এখানে খরচ করে কত? প্রত্যেক মাসে সে স্পেন্ড করে 751 টাকা কনভিয়েন্সে, 8441 টাকা গ্রসারিতে, আর বাকিটা হচ্ছে সেভ করে। তাহলে আমার যে টোটাল ইনকাম, সেই মান্থলি স্যালারি জিজ্ঞেস করেছে, মান্থলি স্যালারি কত? 10। তাহলে এখানে 7 আর 3 10, এই 7 আর 3 10, এখানে স্পেন্ড করে 751, আর স্পেন্ড করে কত? 8481, 8481 যোগ করলে হবে 1, 8 আর 9, 5 আর 4 9, 7 7 14, আর 15, 15991, এত টাকা সে খরচ করে। এন্ড সেভ দ্য রিমেনিং, বাকিটা সেভ করে। বাকিটা সেভ করে মানে কত? 751 সেভ করে। তাহলে 1 1 2, 9 আর 5 14, 4, হাতে 1, 7 আর 8 8 16, আর 17 7, হাতে 1, 5 আর 6, 16742।
74151 7518481 প্লাস 715 টাকা রিমেনিং, হ্যাঁ যোগ করলাম। এখানে মিস্টেক হয়েছে, সবগুলো টাকা যোগ করে দাও। কত টাকা খরচ করে? 8481 খরচ করে, 751 টাকা এখানে খরচ করে। কত খরচ করে? 2 8 5 13 3 হাতে 1 7 8 4 12 2 হাতে 1 9232। এটা খরচ করে দেয়, আর বাকিটা কি করে সেভ করে। তাহলে টোটাল কত টাকা হয়ে গেল এখানে? 5 আর 2 7, 3 আর 1 4, 7 আর 2 9 9, 9947 9947। তাহলে ইনকাম আমার 10, তাহলে বাকি খরচ করে এবং সেভিংস করে 9947। তাহলে আমি মনে করলাম এটা কি হয়ে গেল, এটা হচ্ছে তার সেভিংসে চলে গেল। তাহলে স্যালারি, সেই স্যালারির যার রয়েছে সেই স্যালারির যদি 70% করি, বা স্যালারির 70 ইউনিট করি, মানে 70 ইউনিটের ভ্যালু যে সেভিংস করছে, সেই 70 ইউনিটের ভ্যালু হলো 9947। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 9947 বাই 70। তাহলে আমাকে ইনকাম জিজ্ঞেস করেছে, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 100, 100, বা এই 7 আর 10 ধরে করলেও হবে। 0 0 কেটে দিলাম, লাস্টে একটা জিরো থাকবে, লাস্টে একটা জিরো একমাত্র এই অপশনটাতে রয়েছে, এটাতে। আর 7 দিয়ে 7 1 7, একমাত্র এটাই কাটছে। 14210, 14210 হবে রাইট আনসার। ওকে, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে, মাথা খাটাও বুঝে যাবে। এরপর তাড়াতাড়ি করি, হুইচ অফ দ্য ফলোইং রেশিওস ইজ গ্রেটেস্ট, কোনটা গ্রেটেস্ট? ফার্স্ট শিফটে যে অ্যানালিসিস করেছিলাম, ফার্স্ট ডে 3 নম্বর শিফট, সেখানে এই প্রশ্নটা দিয়েছিল সব থেকে গ্রেটেস্ট কোনটা। 18/57, তারপরে রয়েছে 27/57, তারপরে রয়েছে 27/54, অপশন ডিতে রয়েছে 30/49। নিচের ভ্যালু যার যত ছোট হবে সে তত বেশি বড় হবে। নিচের ভ্যালু সব থেকে ছোট কার রয়েছে? সব থেকে ভ্যালু ছোট এটা রয়েছে, তাহলে এটা সব থেকে বড় হবে। তাহলে 30:49 হবে রাইট আনসার। তার সাথে সাথে কি করতে হবে? এদের দুজনের গ্যাপটাও ছোট হতে হবে। এদের দুজনের গ্যাপটা দেখবে সব থেকে ছোট হচ্ছে এটা, 19-এর গ্যাপ, আর বাকিগুলোর গ্যাপগুলো বড়। যার গ্যাপগুলো ছোট এবং নিচেরটা ছোট, সেটা কিন্তু সব থেকে বড় হবে। তাহলে এটা অপশন 4 হবে রাইট আনসার। A man received 5140 per month as a salary. He saved 35% of his salary every month. His expenditure per month কি হবে? প্রত্যেক মাসে 5140 টাকা করে স্যালারি পাচ্ছে, সে 35% স্যালারি প্রত্যেক মাসে সেভিংস করছে। তাহলে সে খরচ করছে কত? 100 যদি টোটাল আমরা ইনকাম ধরি, সেই 100-র মধ্যে 35% যদি সেভিংস করে, তাহলে বাকি 65% সে খরচ করে। তাহলে টোটাল স্যালারি 5140, তার 65%, তার 65% মানে 65/100। তাহলে এটা যদি করি তাহলে কত? 5 তেরং 65, 5 তেরং 65, 5 কুড়ি 100। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে 2 দুগুণে 4, 1 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তার 3 7 21, লাস্টে 1, সবগুলো অপশনে রয়েছে। তাহলে 257 এর সাথে 13 যদি মাল্টিপ্লাই করি, 7 তেরং 91 এর 1 হাতে রইল 9, 5 তেরং 65, 65 আর 9 64, লাস্টে 4, লাস্টে 4 চলে এসেছে, 3341 হবে এটা রাইট আনসার। 3341 হবে এটা রাইট আনসার। 23 নম্বর, a rectangular tin sheet is 70 centimeter long and 22 centimeter wide. It is rolled along its wide to form a cylinder with opposite edges just touching each other. Find the volume. এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা আগের বারে সিজিএল 2024-এর প্রশ্ন। এটা সিজিএল 2024-এর সেম টাইপের কোশ্চেন দিয়েছিল এবং এনটিপিসিতে সেটা রিপিট হয়েছে, সিজিএল 2024। ওকে, এখানে বলেছে একটা টিনের পাত রয়েছে, এরকম একটা টিনের পাত রয়েছে যেটা হচ্ছে রেক্টাঙ্গুলার শেপ, যার লেন্থ বলেছে কত? টিনটার পাত 17 সেন্টিমিটার লম্বা, তাহলে এইটা হয়ে গেল 17 সেন্টিমিটার লম্বা, অ্যান্ড 22 সেন্টিমিটার ওয়াইড, এবং কতটা চওড়া? 22 সেন্টিমিটার চওড়া। অর্থাৎ ছবিটা আরো নিচের দিকে নামবে এরকম করে, 22 সেন্টিমিটার লম্বা, যেরকম বলেছে সেরকম ড্র করলাম, ঠিক আছে? 22 সেন্টিমিটার লম্বা। এবার বলছে এটি প্রস্থ বরাবর ঘূর্ণিত হয়ে একটি সিলিন্ডার তৈরি করে, মানে এই পেপারটা রয়েছে, এই যে প্রস্থ বরাবর এটাকে রোল করো, রোল করে ওপরে যদি নিয়ে যাই, এইভাবে রোল করে নিয়ে যাই, তাহলে সেটা কেমন দেখতে হয়ে যাবে? এইরকম দেখতে হয়ে যাবে, এরকম সিলিন্ডার হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে 17 ছিল, 17 সেন্টিমিটারই থাকবে, 17 যেটা ছিল 17ই থাকবে, কিন্তু এই যেটা 22 সেন্টিমিটার ছিল সেটা এখন একটা সার্কেল হয়ে গেছে, আর সার্কেল হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? পুরোটার পরিধি, অর্থাৎ পেরিমিটার হয়ে যাবে। তাহলে এটার পেরিমিটারের সূত্র কি? সার্কেলের পেরিমিটারের সূত্র 2 পাই আর,
তাহলে পেরিমিটারটা কত হয়ে গেল 2 পাই আর, তাহলে 2 পাই আর, আর এটা কত গেল 22, 22, এটা পুরোটাই 22, তাহলে 22 ইজিক্যাল টু 2 ইন্টু পাই ইন্টু আর এর মান জানি না, এখানে নিচে পাই আছে, তাহলে পাইটাকে যদি রাখি তাহলে আর সমান সমান কত হবে 22/2 পাই, তাহলে এটা 2 কাটাকাটি হয়ে গেল 11 পাই পাই, 11/পাই রেডিয়াস বেরিয়ে গেল। আমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। তা সিলিন্ডারের ভলিউমের সূত্র কি? ভলিউমের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই যেমন আছে থাকুক, আর স্কোয়ারের মান কত 11 স্কোয়ার 121, আর নিচে পাই স্কোয়ার মানে পাই ইন্টু পাই ইন্টু হাইট, হাইট কত, হাইটটা হচ্ছে এইটা, সিলিন্ডারটাকে যদি এইভাবে দাঁড় করিয়ে দিই তাহলে হাইটটা কোনটা হবে 17টা, তাহলে 17 হচ্ছে হাইট। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, একটা পাই কেটে গেল, নিচে সবারই পাই রয়েছে, লাস্টে ইউনিট যদি করো 7 এটার সাথে যদি গুণ করি 7 লাস্টে 7 একমাত্র অপশন 3 রয়েছে, এই জন্য 2057/পাই হবে এটা রাইট আনসার। খুব ভালো প্রশ্ন ওটা। 24 নম্বর প্রশ্ন, দ্য বেস অ্যান্ড দ্য করেসপন্ডিং হাইট of a parallelogram are 97 centimeter and 43 centimeter respectively. The area of the parallelogram, parallelogram মানে হচ্ছে সমান্তরিক, সমান্তরাল, তাহলে এটা যদি একটা প্যারালেলোগ্রাম আমি ড্র করি, ওকে, এটার বেস বলে দিয়েছে 97, বেস বলে দিয়েছে 97 সেন্টিমিটার, আর এটার হাইট বলে দিয়েছে, হাইটটা কোন প্যারালেলের, প্যারালেলোগ্রামের হাইট, এটাকে এক্সটেন্ড করে দেওয়ার পরে এখান থেকে যদি তুমি যেটা ড্র করবে সেটা হচ্ছে হাইট, সেই হাইটটা বলে দিয়েছে 43 সেন্টিমিটার। আর প্যারালেলোগ্রামের এরিয়া বের করার সূত্র হচ্ছে যেটা আমরা করি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সেম, কি বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বেস হচ্ছে কত 97 আর হাইট হচ্ছে 43, তাহলে যদি কাটাকুটি করি 3 7 কে 21, লাস্টে এক দুটোরই রয়েছে, তাহলে 3 7 কে 21 লাস্টে দুটোতে রয়েছে, তাহলে নিয়ম কি এটার 4 7 কে 28, ঠিক আছে এইভাবে করে দিই, 97 এর সাথে 43 গুণ করে দাও, 3 7 কে 21 এর 1 হাতে 2, 3 9 27, 4 7 কে 28, 27 দুগুণে 54 আর 55 56 57 7, 57 7, 57 7, এটা চলে এসেছে অপশন 3, 57 7 হাতে 5, 4 9 36 আর 5 41, 4171, এটা হবে রাইট আনসার 4171। অথবা এটা এইভাবে গুণ করে এই লাস্টের সাথে লাস্টেরটা গুণ করতে হয়, আবার ফার্স্টের সাথে পাশেরটা গুণ করতে হয়, ঠিক আছে, যেমন 4 3 7 কে 21 এর 1 হাতে 2, 4 9 36, হাতে 3 7 কে 21 এর 1 হাতে 2, 4 9 36, 37 38, ঠিক আছে, এটা এইভাবে করো, এইভাবে কোন একটা নেক্সট ভিডিওতে আমি ভালো করে এক্সপ্লেন করে দেবো, এখন সময় বড্ড কম। 25 নম্বর কি বলেছে দেখো, কিরণ borrows a sum rupees 16,000 at a certain rate of simple interest for 2 years. কিরণ 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে 16,000 টাকা ঋণ নিয়েছিলেন, যদি তিনি মেয়াদ শেষে x% বার্ষিক সুদের হারে 4,000 সুদ প্রদান করেন, এটা হচ্ছে সুদ, তাহলে এক্স এর মান কত? সে 16,000 টাকা নিয়েছে, তিনি মেয়াদ শেষে, যখন মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ 1 বছর শেষে সে 4,000 টাকা সুদ দিচ্ছে, মানে 16,000 দিচ্ছিল তার সাথে আরো 4,000 টাকা দিচ্ছে, তাহলে ওই রেট অফ ইন্টারেস্টটা কত? আমরা জানি SI ইজিক্যাল টু P, সিম্পল ইন্টারেস্ট SI ইকুয়ালস টু PRT/100, তাহলে সিম্পল ইন্টারেস্টটা এখানে বলে দিচ্ছে 4,000 4,000, প্রিন্সিপালটা বলেছে 16,000 16,000, রেট অফ ইন্টারেস্টটা বলেছে x%, জানি না, টাইমটা কত বছর বলেছে 2 ইয়ার্স, টাইমটা বলেছে 2 ইয়ার্স, তাহলে 2/100, দুটো জিরো কেটে দিলাম, এটা যদি কাটাকুটি করি এখানে একটা জিরো কেটে দিলাম, এটা কাটাকুটি করলে কত হবে 2 দুগুণে 4 200, এটা 2 দুগুণে 4, এটা দিয়ে 4 দুগুণে 4 4 16, 4 5 20, তাহলে 25/x এর মান হচ্ছে 25/4, তার মানে হচ্ছে কত 25/2, 50/4 মানে 25/2, আর 25 এর হাফ হলে কত 12.5, 12.5%, অপশন ডি হবে, অপশন 3 হবে রাইট আনসার এটা 12.5%। নেক্সট কোশ্চেন দেখো, sin 5a equals to cos a minus 42 degree where 5a is an acute angle, find the value of a। যে কোনো একটা জায়গাকে ভেঙে দাও, হয় 5 এটাকে ভাঙো, নয় cos a minus 32 টাকে ভাঙো, তাহলে sin 5a যেমন আছে রেখে দিলাম, equals to cos 90 degree
cos b মানে এটাকে আমরা কি লিখতে পারি, সাপোজ cos b রয়েছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি কি sin 90 ডিগ্রি মাইনাস a, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, sin 90 ডিগ্রি থিটা মাইনাস cos থিটা, অথবা sin 90 ডিগ্রি মাইনাস b রাখলাম, এটা sin 90 ডিগ্রি মাইনাস b মানে হচ্ছে cos b। ঠিক আছে, এরকম একটা কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টে করব। এটা যদি ভেঙে দিই cosটাকে, আমি কি করলাম, এটাকে আমি 90 ডিগ্রি মাইনাস a মাইনাস 42 ডিগ্রি করলাম, তাহলে এখানে কি হয়ে যাবে, কোনটা কোনটা কি হয়ে যাবে, cosটাকে সাইন করতে হবে, কারণ এখানে 90 ডিগ্রি আছে, সেক্ষেত্রে এই সাইন সাইন কেটে গেলে হবে 5a ইকুয়ালস টু 90 ডিগ্রি থেকে যদি আমি মাইনাস মাইনাসে প্লাস যদি যোগ করে দিই, 90 সাথে 40 42 যদি যোগ করে দিই তাহলে কত হবে, 132 ডিগ্রি মাইনাস a, তাহলে a এদিকে চলে এলো, অর্থাৎ 6 এর মান হলো 132, তাহলে a এর মান হলো কত, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 22 ডিগ্রি, 22 ডিগ্রি। এটাকে আমরা আরেকভাবে করতে পারি, sin 5 এটাকে ভেঙে দিলাম, তাহলে এটা কত হবে, cos 90 ডিগ্রি মাইনাস 5 যদি এটাকে sin 5 এ রয়েছে তাহলে cos 90 মাইনাস 5 ইকুয়ালস টু এদিকে যেটা রয়েছে cos a মাইনাস 42 ডিগ্রি, তাহলে cos cos যদি উড়ে যায় কেটে যায় তাহলে কি পড়ে থাকবে, 90 ডিগ্রি মাইনাস 5 ইকুয়ালস টু a মাইনাস 42 ডিগ্রি, তাহলে মাইনাস 5 এটাকে এদিকে নিয়ে যাচ্ছে আর 42টাকে এদিকে নিয়ে আসছে, তাহলে 90 ডিগ্রি প্লাস 42 ডিগ্রি ইকুয়ালস টু a প্লাস 5 a প্লাস 5 তাহলে এটা যোগ করলে হবে 132 ডিগ্রি, আর 5 আর 1 6, নিচে 6টা চলে এলো, এটার মান হচ্ছে a, তাহলে এর মান হচ্ছে কত, 22 ডিগ্রি, 22 ডিগ্রি, যে দিকে করো সেইভাবেই হবে। ঠিক আছে, sin 5 এটাকে ভেবে নিয়েছি, cos 90 মাইনাস 5 মানেই হচ্ছে sin a, cos 90 ডিগ্রি মাইনাস 5 মানেই sin a। 27 নম্বর প্রশ্নটা কি বলেছে, a man covers a distance of 819 meter কিলোমিটার 1477 কিলোমিটার, এত কিলোমিটার স্পিড 63 কিলোমিটার পার আওয়ার, x কিলোমিটার পার আওয়ার and 81 কিলোমিটার পার আওয়ার respectively, if his average speed for the whole journey is 54 কিলোমিটার পার আওয়ার, then what is the value of x? সেই অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট দিয়েছে, অ্যাভারেজ স্পিড মানে আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এখানে অ্যাভারেজ স্পিড বলে দিয়েছে 54, তাহলে 54 ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রথমে 819, যেটা সময় লাগছে কত, 819 কিলোমিটার যেতে সময় লাগছে 63 কিলোমিটার পার আওয়ার, তারপরে কত রয়েছে 1476, যেটা যেতে সময় লাগছে কত, 1476 যেতে সময় লাগছে x কিলোমিটার পার আওয়ার, তারপরে কত রয়েছে 1053 কিলোমিটার, সেই 1053 কিলোমিটার যেতে সময় লাগছে 81 কিলোমিটার পার আওয়ার। এটা কাটাকাটি করবে, 6 8 কে 48, 6 9 54, এটা ক্যালকুলেশন করে x এর মানটা বের করবে, এবং এটার ভ্যালুটা তোমরা হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটা কমেন্ট সেকশনে মেসেজ করবে। ক্যালকুলেটিভ অঙ্কের মধ্যে অ্যাভারেজ স্পিডের এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ, মানে বেশি ক্যালকুলেটিভ হয়, অনেকটা ক্যালকুলেশন করতে হয়, এটা পুরোপুরি মাল্টিপল চলে যাবে, 13 13 3 9 27 13 3 1 3 13 13 26 26 প্লাস 1476 বাই এক্স, লসাগু করবে, উপরেরটা যোগ করবে, দিয়ে ক্যালকুলেশনটা করবে। ওকে, পরের অঙ্কটা চলে আসছে, দেখো, দ্য সেলিং প্রাইস অফ 10 বুকস ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 16 বুকস, ফাইন্ড দ্য লস অর গেইন পার্সেন্ট। প্রফিট অ্যান্ড লসের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার মধ্যে সহজতম অঙ্ক হচ্ছে এটা। এই প্রফিট অ্যান্ড লসের উপর বেস করে পুরো কমপ্লিট প্রফিট অ্যান্ড লসের একটা ক্লাস রয়েছে, যেটা ডেসক্রিপশন, যেটা তোমরা প্লে লিস্টেও পেয়ে যাবে, আগামী দিনে সেটা সলভ হবে, 4-5 ঘন্টার ম্যারাথন ক্লাসে পুরো A to Z কমপ্লিট করা রয়েছে, সেখানে এই টাইপের অঙ্কগুলো পুরো ধরে ধরে সাজানো রয়েছে। তো কিভাবে করবো দেখো, সেলিং প্রাইস ইন্টু 10 বুকস ইজ ইকাল টু কস্ট প্রাইস ইন্টু 16 বুকস, তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু 16/10, যেরকম বলেছে সেরকম লিখে দিলাম সেলিং প্রাইস। তাহলে এটা যদি কাটাকুটি করি, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তাহলে কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস যদি 8 হয়, তাহলে আমার কি হচ্ছে, এখানে প্রফিট হচ্ছে, কস্ট প্রাইসের সাথে সেলিং প্রাইস বেশি, কত বেশি, 3 বেশি, তাহলে প্রফিট পার্সেন্টেজ 3 বাই, সবসময় সিপির উপরে করতে হয়, কস্ট প্রাইসের উপর, বাই 100, 5 20 100, 3 20 60, 60% গেন, অপশন 1 হবে এটা রাইট আনসার। এই শিফটের এই ছিল 28টা প্রশ্ন, বাকি দুটো প্রশ্নের মধ্যে একটা খুঁজে পাইনি, আর একটা ছিল কিন্তু ওটা আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা বড় ছিল, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে মিড মিডিয়ান মোড দিয়েছিল, করালে অনেকে করতে চাইবে না, তবু আমি পরের দিন থেকে স্লাইডে রাখার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে,
সেই লিঙ্কে ক্লিক করে তুমি মক টেস্ট, রেলের মক টেস্ট চলছে সেগুলো ফ্রি অফ কস্টে দিতে পারবে। এবং এই সমস্ত পিডিএফ গুলো পুরোপুরি বেঙ্গলিতে এবং ইংলিশে দেওয়া রয়েছে, সেইগুলো পেয়ে যাবে। আর অঙ্কের আলাদা ইবুক বানানো হয়েছে, রিজনিং এর আলাদা ইবুক বানানো হচ্ছে, যেটা টেলিগ্রামে ফ্রি অফ কস্টে সবাইকে দেওয়া হচ্ছে। তুমি নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।